নমস্কার। আজকের গল্প শ্রদ্ধেয় লেখক শিবরাম চক্রবর্তীর পুরস্কার লাভ। জীবনে সেই যা আমার পুরস্কার লাভ, সেই প্রথম আর সেই শেষ। কিন্তু এরকমটা যেন তোমাদের কারো কখনো না ঘটে। ক্লাস 10-এ প্রমোশন পেয়ে মামাকে গিয়ে জানালাম। 10-এ উঠেছিস? বলিস কি রে? মামা তো হতবাক। 10-এ উঠলি? বাহ! এখনই বাহ কি মামা? আসছে বছর এন্ট্রেন্স পরীক্ষা দেব, তা জানো? বলিস কি রে? আমাদের বংশে কেউ যে কখনো এন্ট্রেন্সের চৌকাঠ মারায়নি। 7 জন্মে না, 7 পুরুষে নয়। 7 পুরুষের খবর রাখি না, তবে 3 পুরুষের জানি। আমার মামা বাংলা পাঠশালার পড়ুয়া, ছাত্রবৃত্তি পাস। তারপর তিনি আর এগোননি, নিজের ব্যবসা নিয়েই রয়েছে। আর আমার দাদামশাই ছিলেন টোলের পণ্ডিত। ইংরেজির ধার ধারতেন না, সংস্কৃত নিয়েই থাকতেন। তার টোল ছিল। তার ধাক্কায় টোলে পড়তে পড়তে খুব আমি টাল সামলেছিলাম। আর তার বাবার আমলে এন্ট্রেন্সের পার্টি ছিল না, তিনি জানতেন কেবল ফার্সি। মৌলভীদের মক্তবে পড়েছিলেন। নবাব সিরাজউদ্দৌলার লেখা কি একটা ফার্সি চিঠি পড়ে দিয়ে কোন এক সাহেবের কাছ থেকে একটা সোনার ঘড়ি নাকি বকশিস পেয়েছিলেন এককালে। সেই সনাতন বংশে প্রথম এবিসিডি নিয়ে এলাম আমি। কেবল নিয়ে আসা নয়, এন্ট্রেন্স পাশ করে সেই এবিসিডির ছেড়াদ্দ করে ছাড়ব। বিএলএ প্লে থেকে শুরু করে এতদূর যখন টেনে হিঁচড়ে নিজেকে আনতে পেরেছি, তখন বিএ অবধি বাকিটুকুও কোনো রকমে ঠেলে ঠুলে উতরে যেতে পারবো আশা করি। মেজমামার আনন্দ ধরে না। কি পুরস্কার চাস বল? কি দেবে দাও? আমি তো লাফিয়ে উঠি। এই সোনার ঘড়িটা নে, বলে মামা জেব থেকে চেন লাগানো ঘড়িটা বার করলেন। দেখেছিস, জেকেবের সোনার ঘড়ি, 500 টাকা দাম। আমার ঠাকুরদাকে দিয়েছিল এক সাহেব, বেঞ্জামিন সাহেব। ভেবেছিলাম তুই এন্ট্রেন্স এক্সামিন পাশ করবার পর বেঞ্জামিনের ঘড়িটা তোকে দেব। তা আগেই নে তুই। ক্লাস 10-এ তো উঠেছিস, যাহা 52 তাহা 53। ঘড়ি নিয়ে কি করব মামা? ধুয়ে ধুয়ে খাবো? আমি বললাম, ঘড়ি তোমার থাক। তাহলে কি চাস তুই? টাকা দাও বরং আমায়। ওই ঘড়ির দামের টাকাটা দিয়ে দাও। 500 টাকা? 500 টাকা নিয়ে কি করবি তুই? খাবো। খাবো? 500 টাকার কি খাবি? এমন কি খাবার আছে? কেন, রসগোল্লা, সন্দেশ, জিবে গজা, জিলিপি, চানাচুর, চকলেট, চিনেবাদাম। 500 টাকা চিনেবাদাম? তা খেলে আর বাঁচতে হয় না। আর যদি বাঁচিসও, তোর চেহারা চিনেবাদামের মতো হয়ে যাবে, কিংবা একটা বাদাম হয়েও দাঁড়াতে পারিস। তাহলে রেখে দেব। রাখবি কোথায়? তোর কি বাক্স প্যাটরা আছে? টাকা রাখতে হয় সিন্ধুকে। কেন, আমার পকেটে রাখবো। সিন্ধুকে আমি বিন্দু জ্ঞান করি, বিন্দু মাত্র আমল দিই না। আমার এই বুক পকেটে। পকেটে? পকেটে টাকা নিয়ে ঘুরে বেড়াবি যেখানে সেখানে? বেড়াবোই তো, দেখিয়ে বেড়াবো সবাইকে। বারে, বন্ধুদের দেখাতে হবে না? তা না হলে আবার কিসের টাকা? তবেই হয়েছে, চারিদিকে যা পিক পকেট। কলকাতায় কি পা বাড়াবার জো আছে রে কোথাও? পকেট মাররাই টাকাটা তোর মেরে দেবে। তার মারতে হয় না, আমার পকেটে হাত দেবে এমন মানুষ এখনো জন্মায়নি মামা। চার ধারেই তো ঠক জোচ্চোর, ঠক বাজতে গাঁ উজোর এই কলকাতায়। দিয়েই দেখো না আমায়। নে তাহলে। আয়রন শেফ খুলে 5খানা 100 টাকার নোট আমার হাতে তুলে দেন। দেখিস যেন বেহাত না হয় কখনো। আমার টাকা আর হাত সাফাই করতে হয় না কাউকে, অত বড় ম্যাজিশিয়ান এদেশে নেই। টাকাটা পকেটে নিয়ে ঘুরবি বলছিস? বাড়ি ফিরে রোজ রোজ দেখাবি আমায় কিন্তু। 5খানা নোট গুনে গুনে দেখবো আমি। দেখাবো দেখাবো বলে আমি বেরিয়ে পড়লাম বন্ধুদের দেখাবার জন্য। তাদের কারো 5 টাকার বেশি মুরদ নেই। 500 টাকায় কেমন তাদের তাক লেগে যায় সেটা দেখতে হবে। পাড়ার হুদ্দা পার হয়ে একটা পার্কের পাশ দিয়ে যাচ্ছি, এমন সময় এক ভদ্রলোক ডাকলেন, খোকা, তোমার আদির পাঞ্জাবির ভেতর থেকে দেখা যাচ্ছে যে সব।
চমকে গিয়ে আমি থমকে দাঁড়াই। নোটগুলো সব দেখা যাচ্ছে যে। আমার ঘাড়ে হাত রেখে তিনি বললেন, অমন করে টাকা রাখতে নেই ভাই, পকেট মারের নজরে পড়লে আর রক্ষে নেই কো। মানি ব্যাগের মধ্যে রাখবে টাকা। ঘাড়কে হস্তচ্যুত করে আমি ফুটে যাই। কিনবো ব্যাগ, জানিয়ে দিই সংক্ষেপে। নোটের নম্বরগুলো তোমার টোকা আছে তো সব? তিনি সুধন। নোটের নম্বর? অবাক হতে হয়। সে আবার কি? হ্যাঁ, নোটের কোণার দিকে নম্বর থাকে। বড় বড় নোটের নম্বর টুকে রাখতে হয় আলাদা কাগজে। ধরো বলা তো যায় না, টাকাটা তোমার খোয়া গেল, তখন তুমি থানায় গিয়ে পুলিশকে জানাতে পারবে নোটের নম্বর দিয়ে। পুলিশ তখন খবরটা জানিয়ে দেবে সবাইকে। কেউ ওই নম্বরের নোট বাজারে চালাতে গেলে ধরা পড়ে যাবে হাতে হাতে, টাকাটা তোমার উদ্ধার হবে তখন। লোকটা ভালো কথা বলেছে বলে আমার মনে হলো, কিন্তু আমার কাছে এখন কাগজ কলম কিছুই নেই তো। এই নাও কাগজ কলম, আমি দিচ্ছি, বলে তিনি তার ডায়েরি বইয়ের থেকে একটা পাতা ছিঁড়ে দিলেন। এই নাও আমার কলম, নোটগুলো আমার হাতে দাও, আমি নম্বর বলে বলে যাই আর তুমি টুকে টুকে নাও। বললেই টাকাগুলো ওর হাতে তুলে অমনি দিলাম কিনা, তেমন বোকা আমি নই। সন্দিগ্ধ দৃষ্টিতে তার দিকে আমি তাকাই। অতটা যেন সুবিধের নয় লোকটা। আচ্ছা আচ্ছা, তুমিই নম্বরগুলো বলো, আমি তোমায় টুকে দিচ্ছি না হয়। আমি বলে বলে গেলাম, নম্বরগুলো তিনি টুকে নিলেন। এইবার আমার এই মানি ব্যাগটা তুমি রাখো ব্যাগের মধ্যে। টাকা কড়ি কিছু নেই, খালি ব্যাগ। ব্যাগটা আমি তোমায় উপহার দিলাম। এর ভিতর তোমার নোটগুলো সাজিয়ে রাখো, তাহলে কারো নজরে পড়বে না। আপনার ব্যাগ আমি নিতে যাব কেন? আমি আপত্তি করি। আমার ব্যাগ আমি কিনে নেব, আমার কি টাকা নেই? আহা, রাগ করছো কেন? আমি কি তাই বলেছি? আমার চেয়ে তোমার এখন বেশি টাকা। আমি কি তোমাকে একেবারে দিয়ে দিচ্ছি ব্যাগটা? জন্মের মতো নিতে বলছি কি? ব্যাগ কেনার পর আমাকে এটা তুমি ফিরিয়ে দিও না হয়। ব্যাগের মধ্যে আমার নামের কার্ড রয়েছে, নরহরি সামন্ত, বৈঠকখানা রোড। ওই ঠিকানায় তুমি গিয়ে দিয়ে এসো আমাকে। তবু আমার দুনামোনা যায় না। ওই দেখো, একটা পুলিশের লোক আসছে। ছেলেপিলেদের হাতে টাকা থাকাটা ওরা ভারী অপছন্দ করে, ভীষণ সন্দেহের চোখে দেখে। ভাববে তুমি হয়তো বাড়ির ক্যাশ ভেঙে পালিয়েছো, পাকড়ে ধরে নিয়ে যাবে থানায়। নাও, চটপট পুড়ে ফেলো টাকাটা। পুলিশ থেকে ব্যগ্র হয়ে টাকাগুলো আমি ব্যাগস্থ করি। তারপরই যেন কি ঘটে গেল। আমার ব্যাগ, আমার মানি ব্যাগ, কোথায় গেল আমার মানি ব্যাগ? লোকটা চেঁচিয়ে উঠল হঠাৎ। অনেক টাকা ছিল যে আমার ব্যাগে, কে পকেট মারলো আমার? পুলিশ ইন্সপেক্টর থমকে দাঁড়ালেন আমাদের কাছে এসে। কি হয়েছে মশাই, কি হয়েছে? আমার মানি ব্যাগ পকেট থেকে কে তুলে নিয়েছে দেখুন। আর্তনাদে ফেটে পড়ল লোকটি। 500 টাকা ছিল আমার তাতে, সব খোয়া গেল আমার। ইন্সপেক্টর খপ করে এসে হাত চেপে ধরলেন আমার। এই ব্যাগ কি আপনার? দেখুন তো। হ্যাঁ, এই তো সেই ব্যাগ। দেখুন দেখুন, ওর ভেতর আমার নোটগুলো সব আছে কিনা দেখুন। 100 টাকার 5খানা নোট। এই এই নম্বর। পকেট থেকে কাগজখানা বার করে নম্বরগুলো তিনি আউড়ে গেলেন। আমার নামের কার্ডও রয়েছে ব্যাগের ভেতর, নরহরি সামন্ত, বৈঠকখানা রোড। হ্যাঁ রয়েছে, সবই মিলে যাচ্ছে। এই নিন আপনার মানি ব্যাগ। আমি ছেলেটাকে অ্যারেস্ট করছি, এবার থানায় চলুন আমার সঙ্গে। আপনার অভিযোগ ডায়েরি করবেন। আমার অভিযোগ? আমার কিসের অভিযোগ? পেয়ে তো গেলাম। তাছাড়া অভিযোগ করবার আমি কে? আমি কি বিচার করবার মালিক? মানুষ কি মানুষের বিচার করতে পারে? এই সংসারে অপরাধী কে নয়? কেউ নিজের বুকে হাত দিয়ে বলতে পারে সে কথা? আপনি কি বলছেন মশাই? ইন্সপেক্টর তো অবাক। ঠিকই বলছি, ছেলেরা তো সব দেবতুল্য। কেউই তারা খারাপ হয়ে জন্মায় না, সঙ্গ দোষে, শিক্ষার ত্রুটিতে খারাপ হয়ে যায়। এর জন্য দায়ী সমাজ, সংসার, পরিবেশ, রাষ্ট্র দায়ী এই অপরাধের জন্য। আর দায়ী ওর বাবা, কাকা, পিসে, মেশো, মামা।
এই আমার অভিমত। কিন্তু আইন মাফিক বলতে যান ইন্সপেক্টর সাহেব, আমি যদি ছোঁড়াটাকে জেলের মুখে ঠেলে দিই, সেখানে ওস্তাদ বদমাইশদের পাল্লায় পড়ে তাদের হাতে শিক্ষা লাভ করে পাকা চোর হয়ে বেরুবে জেল থেকে। তখন পকেটমার থেকে চোর হবে, চোর থেকে ডাকাত হবে, ডাকাত থেকে খুনি হবে, তারপর খুনির থেকে ফাঁসি হবে। তাছাড়া আর কিছুই হবে না। আমি ছেলেটাকে ফাঁসিয়ে যেতে চাই না, আপনি দয়া করে ওকে ছেড়ে দিন। বলে তিনি আমায় মার্জনা করে চলে যান। আমি ইন্সপেক্টরেরও মার্জনা লাভ করি। এখন মামা মার্জনা করলে হয় আমায়। গল্পটি ভালো লাগলে ভিডিওটি লাইক করুন ও নিজের প্রিয়জনদের সাথে ভিডিওটি শেয়ার করুন। এরকমই ভালো ভালো আরও গল্প শুনতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন। নমস্কার। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভালো রাখবেন।